Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Berger Clean Fresh. Special partner Cucina Small Appliances এবং Olive Oil and Ayurvedic Body Oil. সব দিকেই নজর তাদের। পান থেকে খসে না চুল, ঘরে বাইরে সংসারে কাজে কর্মে অনেক গুণ। দিদি নাম্বার 1-এর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার 4 দিদি আজ মঞ্চে উপস্থিত আছেন, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন নমিতা চৌধুরী। নমস্কার রচনা, আমি এসেছি ভিআইপি রোড হলদিরামসের কাছে থেকে। আমি পেশায় একজন গৃহশিক্ষিকা। আমার এই পেশা আমার বিপর্যয়ের মুখে ছেলে মেয়ে মানুষ করা থেকে শুরু করে জীবন ধারণ এবং আমাকে যে পরিচিতি দিয়েছে সেই গল্পই তোমাকে আজকে করব বলে এসেছি। আমি শুরু আপনার গল্প। এরপরে আছেন শ্রাবণী দাস। নমস্কার রচনা, আমি বারাসাত থেকে এসেছি। মাঝে আমার জীবন থেকে আমি মূল স্রোত থেকে একটু হারিয়ে গেছিলাম। জীবনের স্বাভাবিক ছন্দ মনে হয় কোথাও কেটে গেছিল। আমি আবার মূল স্রোতে কিভাবে ওভারকাম করে ফিরে আসলাম সেই কথাই আমি তোমার সাথে শেয়ার করতে এসেছি। আচ্ছা, সব শুনুন। দীপালি রানী সাহা। নমস্কার রচনা, আমি মালদা থেকে এসেছি। আমার যে 35 বছরের জীবনের লড়াই, ছেলে মেয়েকে কিভাবে প্রতিষ্ঠিত করেছি এবং আমার বিয়েরও একটা ইতিহাস আছে, এগুলোই তোমার সঙ্গে আমি শেয়ার করতে চাই। সব গল্প শুনবো আপনার দীপালি। এরপর আছেন অসীমা বসু। হ্যাঁ নমস্কার রচনাদি, আমি বারাসাত থেকে এসেছি। চায়ের দোকান করে কিভাবে আমি ছেলে মেয়ে মানুষ করেছি, স্বামীর পাশে দাঁড়িয়েছি, সেই গল্প করবো বলেই এসেছি। খুব ভালো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মে বিজয়। প্রথমে কথা বলবো নমিতাদির সাথে। গৃহশিক্ষিকা, কত বছর ধরে শিক্ষিকা আপনি? 50 বছর ধরে আমি গৃহশিক্ষিকা। পার্টিকুলার কোনো সাবজেক্ট আছে? আমি 9, 10, 11, 12 অনার্স পড়াই বাংলা। আচ্ছা, তার সঙ্গে ইতিহাস ভূগোলও পড়াই, কিন্তু সেটা অনার্স লেভেলে নয়। আপনি অনেক ছোটবেলা থেকে পড়াচ্ছেন? আমি অনেক ছোটবেলা থেকে চাকরিও করেছি, তার সঙ্গে টিউটোরিয়ালও ছিল। আচ্ছা, প্রথমে আমার মেয়ে হয়, তার 10 বছর পরে একটি ছেলে হয়। আমি চাকরি করতাম, টিউটোরিয়াল করতাম, তিনি চাকরি করতেন। এইভাবে খুব সুন্দর করে চলছিলাম। হঠাৎ আমার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর বিপর্যয়। আমার স্বামীর গলায় ক্যান্সার ধরা পড়ে। এই সময় প্রচুর খরচ খরচা হয়। উনি বেঁচে ছিলেন 1 বছর 8 মাস। তার মধ্যে 1.5 বছর খুব ভালো রাখতে পেরেছিলাম, আর শেষের 3 মাস ভয়ঙ্কর। এই সময় আমাকে অনেক পরিণত করেছে, অনেক শক্ত করেছে। আমি ছিলাম খুব ছায়ায়। ওর মৃত্যুর পরে মনে হয়েছিল আমি একটা ভয়ঙ্কর রোদে এসে দাঁড়িয়েছি, ছায়া ছেড়ে। মেয়ে তখন কলকাতায় পড়াশুনো করে যাদবপুরে, আর ছেলে ক্লাস 6-এ। তখন আমি স্থির করি যে আমাদের একসঙ্গে থেকে এক খরচে চলা দরকার। সেই জন্য আমি বার্নপুর থেকে শিফট করি কলকাতায়, এবং এখানে এসে ভাড়া থাকি 3 জনে একসঙ্গে, এবং ওই পেশাই আমি আবার এখানে শুরু করি। এরপর টিউশন চলছিল অল্প স্বল্প। এরপরে আমি ভিআইপি রোডে একটা ছোট্ট ফ্ল্যাট কিনতে পারি এবং এইখানে শুরু করি ভালোভাবে টিউশন। আচ্ছা, সেই টিউশন আমাকে বিশাল একটা জায়গায় নিয়ে যায়। আমার তখন পেশা, নেশা, পরিচিতি, ভালোবাসা সব হয়ে যায় পড়াশুনো। একটা সময় এমন গেছে আমি 63 জনকে পড়িয়েছি। কি বলছেন? হ্যাঁ, 3টে ব্যাচে পড়াতাম, সপ্তাহে 1 দিন করে এক একটা ব্যাচ। তারপর আমি মেয়ের বিয়ে দিতে পারি এবং ছেলে আস্তে আস্তে বড় হয়। প্রেসিডেন্সি থেকে অ্যাপ্লাইড ইকোনমিক্স নিয়ে পাশ করে। বর্তমানে মেয়ে এখন টিচার, আর আমার ছেলে ব্যাংক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। বাহ, ভেরি গুড। আমার যে চারিদিকে ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছে তারাও প্রচণ্ড প্রতিষ্ঠিত। আমার শুধু বায়োলজিক্যাল সন্তান নয়, তারাও আমার সন্তান, এবং তাদের সঙ্গে আমার একটা এমন বন্ডিং আছে, আমি জানি না কি করে হলো, এটাও আমার ভাগ্য। কোনো বিপর্যয় যে মানুষকে এত কিছু দান করে, আমি এই থেকেই শিখেছি। তাদের সঙ্গে প্রথমে আমি শিক্ষিকা, তারপরে বন্ধু, এবং তারপরে কাউন্সিলর হয়ে উঠেছিলাম। কারণ বয়ঃসন্ধি ছেলে মেয়ে, তাদের পড়ানো বোঝানো ভীষণ ডিফিকাল্ট। সেটা করতে করতে তারা আমার কাছে একটু স্পেস পায় এবং তাদের সমস্ত সমস্যা শুনতে পাই।
শুনে কিছু কিছু চেষ্টা করি সলভ করতে এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এখন তারা অনেকেই প্রতিষ্ঠিত, ভীষণ ভালোভাবে আছে, তারাও আমার ছেলে মেয়ে। আজ আমার সঙ্গে এসছে আমার ছোট মেয়ে, একটি স্টুডেন্ট, কারণ ছেলে মেয়ে থাকে না কাছে, সেই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে। আচ্ছা, এইভাবে আমি এখন সফল হয়েছি বলা যেতে পারে। ছেলে মেয়ের কাছে সবসময় থাকি না, এখানে থাকি, এখানেও পড়াই। আর এই পেশায় যখন এসেছি, নিজের পরিচিতি গড়ে তোলার জন্য প্রচুর বিনা পারিশ্রমিকে পড়াতে হয়েছে এবং মাঝে আমি আর সেটা করতে পারিনি, তখন রোজগারের দরকার ছিল এবং এখনও আমি সেইটাই করি, বিনা পারিশ্রমিকে পড়াই। অনেককে পড়ান। হ্যাঁ, খুব ভালো থাকবেন নমিতা দি, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ রচনা, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। আজকে আমাদের খেলাটা আমার রান্নাঘরে হয়েছে। প্রথমে খেলতে যাচ্ছেন নমিতা দি। আসুন দিদি, আপনাকে ওখানে গিয়ে বুঝিয়ে দেবো। দিদি, এটা আপনার ডেমো, এখানে ডেমোটা রাখা রয়েছে। কি আপনাকে করতে হবে? পাউরুটি নেবেন, জ্যাম লাগাবেন, দুটো এখানে রাখলেন, একটা কলা ছাড়িয়ে রাখবেন, একটা ডিম ছাড়িয়ে রাখবেন, কাপ রয়েছে, কাপে চাটা ঢালবেন। ঠিক সেরকমভাবে আরেকটা প্লেটও বানাতে হবে। স্টার্ট দিন। ভেরি গুড। এবার পাউরুটি। ভেরি গুড। নেক্সট। একদম হয়ে গেল। নেক্সট। রেখে দিন। এবার চা ঢেলে দিন দুটো কাপে। ওকে, নমিতা দি খেলাটা শেষ করেছেন 2 মিনিট 15 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার রিসাইক্লিং ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। শ্রাবণী দি, এবার আপনার কথা শুনবো। মূল স্রোত থেকে একটু বেরিয়ে গিয়েছিলেন। ছোটবেলা থেকে আমি খুব খেলাধুলো, বন্ধু বান্ধব, বড় আমাদের ফ্যামিলি ছিল, আমরা 5 ভাই বোন, দাদু ঠাকুমা, সমস্ত বন্ধু টন্ধুদের সাথে খেলা, সবসময় লোকজনের সাথে মেলামেশা, আমি এগুলোই খুব ভালোবাসতাম। তারপরে ধীরে ধীরে বড় হলাম, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে MSc B.Ed পাশ করলাম, বন্ধু বান্ধবও ছিল। তারপরে বিয়ে করে আমি যখন দিল্লিতে চলে গেলাম, তখন যেন আমার মহাসমুদ্র থেকে আমি একটা কোথায় গিয়ে পড়লাম। ফ্ল্যাটে থাকতাম, হাজব্যান্ড চলে যেতেন অফিসে, পুরো একা। তারপরে মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে ওকে নিয়ে কিছুটা ব্যস্ততা, কিন্তু তারপরে ধীরে ধীরে মেয়ে বড় হলো, আমার বর চাকরি নিয়ে দিল্লির থেকে এখানে চলে আসলাম আমরা বারাসাতে, আমি এসে ফ্ল্যাট কিনলাম। তারপরে মেয়ে বড় হয়ে যখন কলেজে যাওয়া শুরু করলো, তখন কিচ্ছু ভালো লাগতো না, সবসময় একটা কান্না কান্না পেতো। আর ডিপ্রেশনে চলে গেছিলেন মনে হয়? হ্যাঁ, ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে, সেটা এখন বুঝতে পারি, ভালো ডিপ্রেশনের দিকে আমি যাচ্ছিলাম। আর ওরা যখন দুজনে সকালবেলা বেরিয়ে যেত, প্রথমে হাজবেন্ড তারপরে মেয়ে, ওই দরজা দিয়ে বেরিয়ে যাওয়াটা না আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। একলা হয়ে গেছে, একলা, মনে হচ্ছে যেন এই ওরা ঘর থেকে চলে গেলে এবার তো আমাকে সারাটা দিন একলা থাকতে হবে, এরকম কান্না কান্না পেতে। তখন কারোর সাথে সেরকম ফ্ল্যাটে মিশতামও না। তারপরে ডাক্তার দেখালাম, তা ওষুধ দিল, ওষুধটাও আমি খেয়ে মনে হচ্ছে যেন আমার আরও বেড়ে যাচ্ছে। বিশ্বাস করে ওষুধও খেতে, ওষুধ বন্ধ করে দিলাম। এরকম কিছুদিন চললো। তারপরে বাড়িতে আমি 3 মাস পুরো একদম বসা,
কোনো কাজ করতে পারতাম না, মানে একটা চামচও মনে হয় যেন আমার কাছে ভারী লাগতো। তারপরে এরকম করে ডাক্তারের ওষুধ না খেয়ে এরকম ঘরের মধ্যে অনেক দিন ছিলাম। তারপরে ফ্ল্যাটের 2-1 আমার বন্ধু হয়েছিল, তখন ওনাদের মধ্যে একজন এনআরএসের ডক্টর ছিলেন, তার মিসেস একদিন আসলেন, বলে বৌদি তুমি এত হাসি খুশি এরকম সবসময় মনমরা হয়ে তুমি ঘর থেকে বেরোচ্ছ না কেন? আর সামনে তখন পুজো ছিল, জোর করে আমি বললাম আমি নিচে যেতেই পারবো না, ওরা 4 তলায় আমি 5 তলায়। বলে তুমি পারবে, তুমি চলো, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাবো। ও আমাকে জোর করে ধরে ধরে লিফটে করে নিয়ে গেল। তারপরে ওনার হাজব্যান্ড আমাকে দেখে আমাকে আগের ডাক্তারের প্রেসক্রিপশন দেখলেন, অনেকগুলো ওষুধ দিয়েছিলেন, বললেন যে তোমার কোনো ওষুধ খেতে হবে না, তুমি জাস্ট একটা ওষুধ খাও আমাকে বিশ্বাস করে, তারপরে দেখো তুমি যদি রেজাল্ট না পাও তারপরে তোমার খেতে হবে না কিচ্ছু। তারপরে সত্যি কথা ওই ওষুধটা খাওয়া শুরু করলাম। 1 সপ্তাহ পর থেকেই মানে বুঝতে পারলাম আমার আবার মানে ভালো লাগছে আস্তে আস্তে। গ্রুপ হয়েছে একটা, হোয়াটসঅ্যাপে আমরা রাত্রিবেলা চ্যাট করি অনেক রাত অবধি, মানে সবসময় গল্প, আমরা একসাথে গেট টুগেদার করি, পিকনিক করি। এগুলো লাইফে ভীষণ দরকার। হ্যাঁ, এগুলো আমি এই জন্য সবাইকেই বলবো, কেউ মানে নিজেকে একা ফিল করো না। খুব ভালো, খুব ভালো লাগলো শ্রাবণী তোমার সাথে কথা বলে। সবথেকে ভালো লাগলো দিদি নাম্বার 1-এ এসে। অনেক তুমি নিজের যুদ্ধে নিজে জয়ী, কারণ তুমি নিজেকে নিজে ওই জায়গা থেকে বার করে নিয়ে এসেছো। আমি এখন সবসময় ভাবি আমি ব্যস্ত থাকবো, আর এইরকম হাসি মুখে সবসময় থাকবে, এইভাবে জীবনে এগিয়ে যাও। একদম ভালো থেকো। রচনা, আমি আমার বুটিকে শাড়ির সাথে কিছু গয়নার কালেকশনও রাখি, তো তোমার জন্য আজকে আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কলা, এবার পাউরুটিতে যান। খেলাটা শেষ করেছেন 2 মিনিট 8 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার রিজেক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। দীপালি দি 35 বছর ধরে লড়াই করছেন। বাবা মায়ের অবস্থা ভালোই ছিল, ভালোই মানুষ হচ্ছিলাম, সচ্ছল। প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তারপরে হাই স্কুলে ভর্তি হলাম। হাই স্কুলে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে, সেখানে পড়ছিলাম। পড়তে পড়তে মানে গ্রামেরই একটা মেলাতে ঘুরতে নিয়ে গেছিল বাবা মা আমাকে, আমার বর, ওরা জমিদার। সে আমাকে দেখে মেলাতে তার 2 বন্ধুর সঙ্গে, দেখে তার পছন্দ হয়, আমি জানি না। তারপরে আমার স্বামী তখন মাধ্যমিক দেয়। মাধ্যমিকের ওখানে বন্ধুদের মধ্যে একটা বন্ধু
বদমাইশি করে একটা চিঠি অন্য জায়গাতে আমার নামে পোস্ট করেছে ওকে। তখন ও মনে করেছে যে আমি বোধহয় ওকে ভালোবাসি। তখন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের স্কুলটা বাস স্ট্যান্ডের কাছে ছিল। ওই দুটো বন্ধুর মধ্যে একটা বন্ধু আমাকে দেখেনি, তো বলেছে চল অমুক স্কুলে পড়ে, তোকে দেখিয়ে নিয়ে আসবো। এল প্যাটাংয়ের স্কুল, ওই বারান্দা দিয়ে রাউন্ড দিচ্ছে, আমাদের পরীক্ষা চলছিল। তখন স্যারেরা জিজ্ঞাসা করেছে ডেকে নিয়ে যায় যে তুমি এখানে ঘুরছো কেন, তোমাকে তো এখানে দেখিনি কোনো দিন। তখন বলেছে কি যে আমি এই স্কুলে ভর্তি হব, তো সেজন্য যোগাযোগ করতে এসেছি। তো নিয়ে এসে থানায় খবর দিছে, 3 জনই অ্যারেস্ট, 3 জনকেই অ্যারেস্ট করে থানার লকআপে। তারপরে আমার পরীক্ষা শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পর তখন আমাকেও স্কুল থেকে থানায় নিয়ে আসলো। অফিসার বলছে তুমি একে চিনো? আমি বলছি না, আমি একে চিনি না, আমি তো কোনোদিন একে দেখিনি। আর ওই ছেলে বলছে কি আমাকে চিনে, ও আমাকে একটা চিঠি লিখেছে। এই করতে করতে গোটা স্কুল মানে এদিকে মানে লোকারণ্য। তখন আমার বাবা মাকে খবর দিল, আমার বাবা মা আসলো, ওদের ওখানে খবর দিল, ওদের ওখান থেকে লোক আসলো, এসে তখন সমানে তখন থানার বলছে, অফিসাররা বলছে যে তুমি চিঠি না দিলে ও কি এমনি স্কুলে চলে আসবে? যাই হোক, তুমি যদি বিয়েতে রাজি না হও তা আজকে তোমাকে লকআপে থাকতে হবে। তখন আমি শুধু বললাম যে আমার বাবা মা যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করব। তারপরে একটা দিন দেখে আমাদের বিয়ে হয়। আর আমার শাশুড়ি শ্বশুরমশাই আমাকে নিলেন না। কেন? যেহেতু আমার বাবার বাড়ি অন্য কাস্ট, নিলেন না। তখন আমার ঠাকুমা শাশুড়ি বলল কি যে আমি আমার নাতি বউকে নিয়ে আমি সংসার করব। শাড়ি কাপড় এবং প্লাস সিট এগুলো সবই দোকান, কাপড়ের দোকান করার পর যাই হোক ভালোই চলছিল। কিন্তু বিয়ের পর থেকে আমি বুঝতে পারলাম নেশার দিকেও বাইরের দিকেও আবার শারীরিক মানসিক সব দিকে অত্যাচার। মানে ওর নেশার পয়সা আমি কোথায় থেকে জোগাড় করব? পারলাম না, সংসারের সম্পূর্ণ জিনিস শেষ করে ফেলল। শেষ করে ফেলার পর বাইরে বলতে বাইরে চলে গেল, আর ফিরে আসলো না? আর আসেনি। এসছিল আমার নাতির যখন 5 বছর বয়স তখন একবার এসেছিল। এত বছর পর? হ্যাঁ এসছিল একবার, 3 দিন ছিল। আমি আর তার সঙ্গে কথা বলিনি। আমার মেয়ে তার যত্ন করেছে। তারপরে যাই হোক চলছিল, একজনের বাড়িতে রান্নার কাজ নিলাম, ছেলে মেয়ে নিয়ে খাবো কি, রান্নার কাজ 1.5 বছর করলাম। একজন বলে কি যে তোমার এত কষ্ট, তোমার ছেলে মেয়েগুলো ছোট ছোট, তুমি ঠোঙ্গা বানাও ঘরে বসে, ছেলে মেয়েকেও দেখতে পাবে আর চলবে কোনো রকমে। তখন ওই ঠোঙ্গা বানানো শুরু করলাম, ছেলে মেয়েকে মানুষ করতে লাগলাম। যখন মেয়ে পড়ে তখন উপর দিয়ে প্রস্তাব আসলো, মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। মেয়ের শ্বশুর আমার কাছে রেখে দিল যে ও 9-এ পড়ছে, যদি পড়াশোনা করবে। বড়টাকে একটা ফুটপাতে দোকান করে দিলাম, ওকে পড়াশোনা করাতে পারিনি, ছেলেকে, বড় ছেলেকে। আর মেয়ে হিস্ট্রিতে অনার্স নিয়ে বিয়ে পাস করলো এই কষ্ট করেই। ছোট ছেলেও এইভাবেই ঠোঙ্গার থেকে যা সাদা কাগজ বেরোতো সেগুলো নিয়ে খাতা করে ওরা লিখতো। যেহেতু ওদের মাথা ভালো ছিল, অনেকে সাহায্য করতো স্কুল থেকে, বই কেউ বিনা পয়সায়ও পড়ায়েছে। এরকম করে আমার ছোট ছেলেও বিয়ে পাস করলো। এর মধ্যে বড় ছেলে বিয়ে করলো নিজের ইচ্ছাতে, বিয়ে করে সে 6 মাসও থাকলো না, সে আলাদা হয়ে গেল, বউকে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমাকে আর ছোট ছেলেকে দেখবে না। তারপরে ছেলে যখন ITI দিয়ে চাকরির পরীক্ষা দিতে দিতে তখন রেলে চাকরি পেল, একসঙ্গে 6টা। ছোট ছেলে খুব কষ্ট করেছে, করে পেল 6টার মধ্যে, মানে আসানসোলটা কাছে হলো আর সব দূরে। তখন বললো মা তোমাকে ছেড়ে যায় থাকা আমি এটাই নেই,
তখন আসানসোল ডিভিশনটা নিল। ছেলে যথেষ্ট দেখে। এখন ছেলে মেয়ে মানুষ হয়েছে, আমি কোনো সময় বসে থাকি না, সেলাই করি। আপনি সেলাই যে করেন? কোনো একটা কিছু আমার হাতে থাকতে হবে। ওই জন্য আপনার ওই পিছনে দেখতে পাচ্ছি কিছু রাখা রয়েছে, হ্যাঁ, এগুলো ওটা আমি কি? তোমার এটা কি? জন্য নিয়ে এসেছি। দাঁড়ান, আমি যাচ্ছি। এগুলো আপনি হাতে বানান? হ্যাঁ, আচ্ছা, বাড়ির ব্যবহারে। হ্যাঁ। এইটাও আপনার হাতে করা? হ্যাঁ, এটা এই যে আমার নাম দীপালি নাম। এটা আমি তোমার জন্য এনেছি, তোমার বাহ! গিফট হিসাবে। আর এটা তুমি ঘরে টাঙিয়ে রাখবে। হ্যাঁ, নিশ্চয়ই। আর শুনো, হ্যাঁ। আমার একটা তুমি এই যে মানে লক্ষ লক্ষ মানুষ মেয়েদেরকে অনুপ্রাণিত করছো, আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে আমি তোমাকে একটু জড়িয়ে ধরবো। ঠিক আছে। যে তুমি কত মানুষের ইয়ে করছো। আশীর্বাদ পাই। হ্যাঁ, প্রচুর আর মানুষের ভালোবাসা অনেক মেয়ের মানে তুমি শক্ত করতে শিখিয়েছো, হ্যাঁ, যে মেয়েরা কোনো অংশে কম না। একদম। আমার ভিতরে যে কি আছে কেউ কিন্তু জানতো না, কিন্তু এইখানে এসে সবাই জেনে নিল। তো আমাকে দেখেও 10টা মেয়ে শিক্ষা পাবে একদম। যে আমাদের স্বামীরা না দেখলে কি হবে, ছেলে না দেখলে কি হবে, আমি আছি, আমাকে লড়তে হবে। একদম। স্টার্ট। তাড়াতাড়ি করে অসুবিধা নেই, আরেকটা তাড়াতাড়ি। ওকে, পাউরুটি। এটা আগে তুলে নিই, হ্যাঁ আগে তুলে নিই। ওকে, ভেরি গুড। কলা। কলা একটা ছাড়ানো আছে, কলা ছাড়ানো আছে। Okay, very good. Deepali di time 2 minutes 30 seconds. অসীমাদি, চায়ের দোকান চালান আপনি? হ্যাঁ, চায়ের দোকান আমি চালাই। শুরু হলো কিভাবে এই দোকান? আমরা খুবই গরিব মানুষ, 8 ভাই বোন। বাবা বেশি পড়াশুনো করাতে পারেনি, গরু দুধের ব্যবসা আমার বাবা। এইবারে সেখান থেকে দেখাশুনো করে আমার শাশুড়ি ঘুরতে ঘুরতে এসে আমাদের দেখে পছন্দ হয়েছে। অল্প বয়সী আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে এবার আমি বলছি কিভাবে আমি সংসার করব। শাশুড়ি বললো আমি শিখিয়ে পড়িয়ে নেবো। 2 মাস 6 মাস ঠিক আছে, থাকতে থাকতে এবার আমার স্বামীর আয় কম, এবার আমাকে আলাদা করে দিল। আমি শ্বশুরবাড়ি এসে দেখি আমার শাশুড়ির গরু আছে, ধান আছে, এগুলো আমি সেদ্ধ শুকনো করি। আমি এসেও বিয়ে শ্বশুরবাড়ি এসে এগুলো করেছি। তা মা বললো, বাবা বললো তোরে যখন আলাদা করে দিয়েছে তাহলে তুই কি করে সংসার চালাবো, আমি তো ঘরের থেকে বেরোতাম না। তখন তুই বলছে ঘরে বসে এগুলো কর। এবার কাছেও পয়সা নেই, স্বামীরও আয় কম। তখন বাবা কিছু টাকা পয়সা দিল, একটা গরু কিনে দিল। শাশুড়ির গরু আছে, শাশুড়ি আবার আমাকে দেবে না। তখন কি করলো যে বাবা একটা গরু দিল, ছাগল, মুরগি, এইসবগুলো নিয়ে আমি 2-4টে করতে করতে 20-25টা মুরগি হয়ে গেল, ছাগলও 10-7-8টা হয়ে গেল। তখন আমি বলছি এবারে বছর 2-1 পরে আমার একটা বেবি আসলো, ছেলে। তখন আমি বললাম যে এবার ছেলে বড় হবে, ওর মানুষ করতে হবে, লেখাপড়া শেখাতে হবে। এবার আমি কি করে চালাবো? এবার পড়াশোনা করে তো যে টিউশনি করতো পাশেই, সে আমার খুব সহযোগিতা করতো, আমার নিজের দিদির মতন রাখতো। এখন বলছে কি কাকিমা তুমি যেটা করো এইটা আমি ছেলের দেখাশুনো করছি, যে তুমি এই গরুটা দুধটা যে হয় তুমি একটা চায়ের ব্যবসা করো।
বুদ্ধি আমাকে দিচ্ছে, বললো একটা ছোট টেবিল দাও, ওইটাই করে তুমি অল্প অল্প 10 কাপ হোক 5 কাপ হোক, এই করতে করতে তুমি শেখো এগুলো। প্রথম দিনে না একটু ভয় পাচ্ছিলাম, 10 কাপ হলো 20 কাপ হলো, এই করতে করতে আমার একটু সেল আসছে। দোকানটা কোথায় করলে? বারাসাতে। এটা কতদিন আগের ঘটনা? তাও 10-15 বছর হয়ে 10-15 বছর হয়ে গেছে। এখনো কি ওইখানেই তোমার দোকান? এখনই সেখানেই একটু বড় হয়েছে। এখন বড় হয়েছে। এখন চা ছাড়া ওখানে আর কি কি পাওয়া যায়? ওই চা বিস্কুট, এছাড়া আর কিছু না। কথা তো সারাদিনে ক কাপ চা বানাও সীমা? চা 500 কাপের হয়ে যাবে। 500 কাপ চা সারাদিন? এখন ছেলে যাচ্ছে, ছেলে বড় হয়েছে, ছেলে যাচ্ছে, স্বামী যাচ্ছে, আর সময়টা বেশি আমি দিচ্ছি। সারাদিন খোলা রাখো? সারাদিন রাতও খোলা থাকতো। তো বাড়ি যাও না তুমি? হ্যাঁ, হয়তো ছেলে আসছে, আমি যাচ্ছি খেতে, এবার আমার স্বামী আসছে, আমি যাচ্ছি, এরকম সারাদিন শুধু চাই বানিয়ে যাচ্ছ? শুধু চা আর বিস্কুট। 15 বছর হয়ে গেল অসীমা এই দোকান চালাচ্ছ। হ্যাঁ। কি কি করতে পারলে এই দোকান করার পর? দোকান চালিয়ে জায়গা, এবার শাশুড়ি ওখান থেকে যেই আমাদের দেখছি এরকম উন্নতি হচ্ছে দেখে শাশুড়ি বাড়ির থেকে নামিয়ে দিল যে তোমরা এখানে আর থাকতে পারবে না। বাহ। তখন আমি আবার কি করি, তখন ওখান থেকে চলে গিয়ে 2 কাঠা জায়গা কিনেছি। 2 কাঠা জায়গা কিনে প্রথমে বেড়ার ঘর গিয়ে থাকলাম, মেজে টেজে সব ঘরে জল উঠে যেত, ছেলেটা রাখতে পারতাম না, খাটের উপরে ছেলেটা রেখে তারপর আমি যেত। পাশের লোক আমার খুব সহযোগিতা করেছে, আমার বাপের বাড়ির খুব সহযোগিতা করেছে। ওরা এসে আমার বাড়ি, আমি দোকানে চলে আসতাম বলে ওরা বলছে কাকিমা তুমি চলে যাও। পড়ানো আমার একটা টিউশনের পয়সা পর্যন্ত নিত না সেই দিনে। এখনো পর্যন্ত আমার সাথে রিলেটিভ আছে। এখন ইটের দেয়াল হয়েছে? হ্যাঁ, ছাদ দিয়েছি। খুব ভালো লাগলো কথা বলে অসীমা দি, ভালো থেকো, ঠিক আছে? আর এই দোকান চালিয়ে যাও, আরো বড় করো। খুব ভালো, ভেরি গুড। রাখো রাখো রাখো, ওইখানে। হয়ে গেছে হয়ে গেছে। পরেরটা হয়ে গেছে হয়ে গেছে। রাখো রাখো, চা ঢালো। এই ওইটা কি কৃপণ নাকি? তুমি তো তোমার চায়ের দোকানে আমি আগে দেখে নিচ্ছি কতটা করে ধরবো, সেই জন্য। হ্যাঁ, আর না বেশি হয়ে গেল। অসীমা দি খেলাটা শেষ করেছে 2 মিনিট 45 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্রাবণী দি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন নমিতা দি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন দীপালি দি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন অসীমা দি 5 পয়েন্টস। এখানে কি কি রাখা আছে আমি বলছি, আপনারা ওখান থেকে দাঁড়িয়ে বলবেন যে কার কি পছন্দ আছে। ওখানে কাঁচের একটা সেন্টার টেবিল, রাইস কুকার, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু আছে, মিক্সার গ্রাইন্ডার এবং আছে একটি সোফা কাম বেড। শ্রাবণী দি আপনার কোনটা চাই? ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচারের তরফ থেকে মাল্টিপারপাস ক্যাবিনেট শ্রাবণী দি। সেকেন্ড পজিশনে আছে নমিতা দি, রাইস কুকার। নমিতা দির জন্য রাইস কুকার। থার্ড পজিশনে আছেন দীপালি দি, দীপালি দি বলুন। আমার সেন্টার টেবিল। দীপালি দির জন্য সেন্টার টেবিল। অসীমা দি কি নেবেন? মিক্সচার মেশিন। অসীমা দি পছন্দ মিক্সার গ্রাইন্ডার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। ऐ मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़हर जब भी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान,
तुझ पे कुर्बान मेरी जान मेरी जान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। আজকের আমাদের স্পেশাল গেস্ট অরিত্র এবং আবির। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। প্রথম প্রশ্ন যাচ্ছি, সঠিক উত্তর দিলে গিফট পাবেন শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর এরম ঘুরবে, একটা অক্ষরে এসে আটকে যাবে, যেই অক্ষরে এসে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবেন। এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে বলোটা আমি বলবো না। শ্রাবণী দে। বাদল বাউল বাজায় 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 রে। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। হ্যাঁ, গানের কথা অনুযায়ী দরজার কোন প্রতিশব্দ রয়েছে? বলো তারে বলে নমিতা দি। দাঁড়। সে যেন একদম একদম। আসে 5 পয়েন্ট। আমার সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার আমাদের 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে দেখো। মাছের ছবি আসছে, তো এমন একটি গান গাইতে হবে যেটার মধ্যে মাছ শব্দটা আছে, বা কোনো মাছের নাম দিয়েও গান গাইতে পারে। বলো শ্রাবণী। মাছের কাটা খোপার কাটা, মাছের কাটা খোপার কাটা, কাটা অনেক রকম। একদম 5 পয়েন্টস। সঙ্গে জুসার। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হাতা খুন্তির সেট। কাহার বানয় দাদরা বাজাও, কাহার বানয় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি, শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহার বানয় দাদরা বাজাও। এই গানের কথা অনুযায়ী আসরটাকে কে মাটি করছে? বলো শ্রাবণী দি। শশীকান্ত। 5 পয়েন্টস। সঙ্গে হাতা খুন্তির সেট। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বয়ামের সেট। 3 জন সিঙ্গারের ছবি এলইডি স্ক্রিনে আসবে, একটা ছবিতে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই সিঙ্গারের একটি গান শোনাতে হবে। আমি বলবো না, কারণ সঙ্গে সঙ্গে খেলবেন। শ্রাবণী। আমি যে জলসাঘরে সঙ্গে বয়ামের সেট। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌরভ। এই রাউন্ডে সৌরভ আমাদের হেল্প করবে, অভিনয় রাউন্ড। একটা টপিকের উপরে ও ওখানে গিয়ে অভিনয় করবে, বলবো বাজার প্রেস করে উত্তর দেবে। প্রথম টপিক কি দেখাচ্ছে দেখো সব। বলো নমিতা দি। ধুতি পরা। 5 পয়েন্টস।
দ্বিতীয় টপিক, ছোটবেলাকার ছড়া। বলো দীপালি দি। কুমোরপাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। 5 পয়েন্টস। 3 নম্বর টপিক, কি করছে দেখুন। বলো নমিতা দি। কুয়ো থেকে জল তুলছে। 5 পয়েন্টস। 4 নম্বর টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো দীপালি দি। পোস্টম্যান। 5 পয়েন্টস। শেষ টপিক, 5 নম্বর টপিক, কোন খাবার দেখাচ্ছে দেখো। বলো শ্রাবণী। চা বিস্কুট খাচ্ছে। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। সৌরভের জন্য একটা জোরে হাত। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে নমিতা দি, দীপালি দি, দুজনেই 10 পয়েন্টস। কি কি আছে আমি বলছি, আপনাদের যার যেটা পছন্দ বলবেন। ওখানে রাখা রয়েছে জাগ গ্লাসের সেট, খাবার দাবার রাখার জন্য হান্ডি সেট আছে, রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার, আর আছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। কি নেবেন নমিতা দি? রুটি মেকার। ওকে, রোচক এগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে রুটি মেকার এবং গিফট হ্যাম্পার নমিতা দি। দীপালি দি কি নেবেন? আমি হান্ডি সেট। দীপালি দির জন্য হান্ডি সেট। সেকেন্ড পজিশনে আছে শ্রাবণী দি, 5 পয়েন্টস। শ্রাবণী দি কি নেবেন? গ্রসারি। ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম শ্রাবণী। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অয়েল আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন পিতলের কালী ঠাকুরের মূর্তি এবং সঙ্গে সিংহাসন।
কলমি, ছড়ি এবং পাতুরি, পরপর 3টে শব্দ আছে, একটি করে অক্ষর নেবেন, দিয়ে একটা নতুন শব্দ বানাবেন। এবার বলো শ্রাবণ। মিছরি। 20 পয়েন্টস। সঙ্গে পিতলের কালী ঠাকুরের মূর্তি এবং ঠাকুরের সিংহাসন। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সারেগামা কারবা, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। তোমার কাকিমা, তার একমাত্র ভাসুর, তার একমাত্র ভাইরা ভাই তোমার কে? এবার বলো শ্রাবণী দি। আমার মেশো। বুঝিয়ে দিন। আমার কাকিমা, তার একমাত্র ভাসুর মানে আমার বাবা, আমার বাবার ভাইরা ভাই মানে আমার মেশো। 25 সঙ্গে সারেগামা কারবা, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। মাঝের অক্ষর বাদ দিলে শস্য নাম পাই, শীত সকালে করব স্নান, জল যেমন চাই। কি বিষয় ধাঁধা? এবার বলো শ্রাবণী দি। গরম। বুঝিয়ে দিন। গরমের মাঝের অক্ষর যদি র বাদ দিই তাহলে গম, শস্য পাই আমরা। আর শীতের সকালে আমরা গরম জলে স্নান করি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শালের সেট। পাশাপাশি ক্লু, বয়সের সাথে বাড়ে যখন সহজ হয় সিদ্ধান্ত গ্রহণ। ওপর নিচের ক্লু, সুপারি এলাচ মৌরি দিয়ে কিংবা শুভ দৃষ্টি দিয়ে। দুটো শব্দ। এবার বলো শ্রাবণী দি। অভিজ্ঞতা পাশাপাশি, আর ওপর নিচ হচ্ছে গিয়ে পান পাতা। 25 সঙ্গে শালের সেট। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, কিন্তু ভুল করলে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। লয় হর্ষই রয়েছে, বয়শূন্য রয় হর্ষই রয়েছে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি। এবার বলো নমিতা দি। 5 মিশালি তরকারি। নমিতা দি বলছেন 5 মিশালি তরকারি। সঠিক হলে 30 পয়েন্টস। 30 পয়েন্ট সঙ্গে গ্যাস ওভেন। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। দেখবো কার স্কোর আজকে সব থেকে বেশি, কে হলো আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 শ্রাবণী দি, শ্রাবণী দাস। 125 points. দীপালি দি, এটা আপনার মেমেন্টো। এটা নমিতা দির অসীমাদের মেমেন্টো। উইনারের ট্রফি শ্রাবণী দির। দিদি নাম্বার 1 এর ব্যাচ। ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার ভার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ আলেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। মি অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। মি অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি বানিয়ে বাঞ্ছারাম। দারুণ কাটলো 1 ঘন্টা আমার 4 জন দিদির সাথে। দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।